প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী, আমার শ্রদ্ধেয় অত্র একাডেমির অধ্যক্ষ মহোদয়, শিফট ইনচার্জ বৃন্দ, আমার সকল সিনিয়র সহকর্মীবৃন্দ এবং আমার এই অনলাইন ক্লাস নিতে যারা সাহায্য করছে সকলকে আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর একটি বাংলা ক্লাস নিয়ে, বাংলা প্রথম পত্র। তো ক্লাসে যাওয়ার আগে আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা তোমাদের সাথে শেয়ার করছি। কথাগুলো হচ্ছে যে করোনাকালীন এই সময় আমাদের বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকার যে তোমাদের নতুন এই মাসে একটা শর্ট সিলেবাস রেডি করেছেন, যেটা 30 দিনের একটা শর্ট সিলেবাস, যার আলোকে তোমাদেরকে কী করতে হবে, অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে। তারই ধারাবাহিকতা আজকে থেকে ক্লাস আমাদের আহমেদ বাওয়ানী একাডেমিতে অনলাইন ক্লাস শুরু হয়েছে। তোমরা সবাই যে যেখানে আছো মোবাইল নিয়ে বসে যাও এবং লাইভ ক্লাসে অংশগ্রহণ করো, ক্লাসটি শেয়ার করো যাতে সবাই দেখতে পারে, বুঝতে পারে। আর এই 30 দিনের যে শর্ট সিলেবাস এবং অ্যাসাইনমেন্ট, এই যে বিষয়টি, এই কথাগুলো, এই বিষয়গুলো আমি কিছু বলছি, তারপরেও যদি তোমাদের আরও কিছু জানার থাকে তোমরা যার যার নিজ নিজ ক্লাস টিচারের সাথে যোগাযোগ রাখবে, ফোন করবে, কথা বলবে, স্যার এবং ম্যাডামদের কাছ থেকে বিস্তারিত আরও জেনে নেবে যে শর্ট সিলেবাসটা কী, কীভাবে কেমনি কী করতে হবে। তো আজকে আর দেরি করব না, আমরা যে ক্লাসটি শুরু করতে যাচ্ছি ষষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্র, যে গল্পটি আজকে আমি তোমাদের সামনে আলাপ আলোচনা করব, সেখানে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো যে আজকে তোমাদেরকে যে ক্লাসটি শুরু করব সেটি হচ্ছে, দেখো স্ক্রিনে কিছু ছবি দেখা যাচ্ছে, একটু মনোযোগ সহকারে দেখো। গুরুত্বপূর্ণ বিষয়টা, যে ছবিগুলো দেখে তোমরা অবশ্যই আন্দাজ করতে পারছো যে আমি আজকে কী পড়াবো, কী আলোচনা করব। দেখো 3টা ছবি আছে, 1, 2, 3। ছবিগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে যে এটা কি? বলো দেখি, কি ছবিগুলো দেখে কি মনে হচ্ছে তোমাদের? না বোঝার কিছুই নাই। তোমরা জানো যে আমাদের দেশে যে একটা ঐতিহাসিক ঘটনা 1971 সালের মুক্তিযুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ, তারই কিছু ছবি এখানে দেখা যাচ্ছে। তো এই ছবিগুলো থেকে আমরা আন্দাজ করতে পারছি যে আজকে আমরা কি পড়তে পারি। তুমি কি পারছো আন্দাজ করতে যে ম্যাডাম আজকে কী নিয়ে আলোচনা করবে? তোমাদের বাংলা প্রথম পত্র পাঠ্য বইতে যে গল্পটি আছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, তোমরা যারা পড়েছো তারা অবশ্যই বলতে পারবা, এবং বইয়ের সাথে যাদের সম্পৃক্ততা আছে, গল্পগুলো পড়েছো বাসায় বসে, অবশ্যই বলতে পারবা যে আজকের গল্পটি হচ্ছে আমাদের কি, বলো দেখি, তোলপাড়। আমরা আজকে যেটা পড়বো সেই গল্পটির নাম হচ্ছে কি, তোলপাড়। তো তোমরা সবাই বই নিয়ে বসে যাও। এই তোলপাড় গল্পটি মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প। এখানে থেকে অনেক কিছু শেখার আছে, আমাদের জানার আছে। তোমরা এই গল্পটি ভালো করে দেখবে, আমার ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে, বোঝার চেষ্টা করবে। আমি তোমাদের পরবর্তীতে প্রশ্ন করব যে গল্পটা থেকে আমরা কি শিখতে পারি, কি জানতে পারি। যে গল্পটি সবাই তোমাদের যে পাঠ্য বইটা আছে সে বইটা সামনে রেখে প্রথম থেকে দেখার চেষ্টা করো যে আমরা যে গল্পটি শুরু করতে যাচ্ছি, তোলপাড়। এই গল্পটি লিখেছেন কে? শওকত ওসমান। তো তার সম্পর্কে আমাদের গল্পে যাওয়ার আগে জানা উচিত যে তোলপাড় গল্পটি লিখেছেন শওকত ওসমান, যার জন্ম কত সালে? 1917 সালে। কোথায়? হুগলি জেলার সিংহপুর গ্রামে শওকত ওসমান জন্মগ্রহণ করেছেন। তিনি অনেক কিছু লিখেছেন, গল্প, উপন্যাস, গ্রন্থ। তিনি ছোটদের জন্য যে কিছু বিশেষ গ্রন্থ লিখেছে, দেখো এই গ্রন্থগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো ওটন সাহেবের বাংলো, এই যে ওটন সাহেবের বাংলো, তার একটা বিশেষ উল্লেখযোগ্য গ্রন্থ। ডিগবাজি আর একটি গ্রন্থ, মস্কুইটো ফোন আর একটি গ্রন্থের নাম, তারা দুইজন, তার লেখা আরেকটি গ্রন্থের নাম, ছোটদের নানা গল্প, তার একটা গ্রন্থের নাম, পঞ্চসঙ্গী, তার আরেকটি গ্রন্থের নাম। তো তিনি ছোটদের জন্য যে মুক্তিযুদ্ধ ভিত্তিক অনেক গল্প বা অনেক কিছু লিখেছেন, এই গল্পগুলো তারই লেখা। তিনি একজন কথা সাহিত্যিক, তিনি একজন বাংলা সাহিত্যেরও অধ্যাপক ছিলেন। এরপর আসো যে তার এই যে শওকত ওসমান, তার এই নামটি হচ্ছে কি নাম? ছদ্মনাম। তার একটি প্রকৃত নাম আছে, সে নামটি কি জানো তোমরা? এটা একটা বিশেষ বিষয় যে তার প্রকৃত নামটি হচ্ছে আজিজুর রহমান।
তো অনেক সময় পরীক্ষায় তোমাদের এই প্রশ্নটা থাকে, এমসিকিউ প্রশ্ন থাকে, জ্ঞানমূলক সৃজনশীলে জ্ঞানমূলকে থাকে যে শওকত ওসমানের প্রকৃত নাম কি। শওকত ওসমানের প্রকৃত নাম আজিজুর রহমান। এটা তোমরা অবশ্যই মনে রাখবা। আর জন্মসালটা মনে রাখবা যে শওকত ওসমান 1917 সালে জন্মগ্রহণ করেছেন। এরপরে যে গল্পটি, তোলপাড় যে গল্পটি, সে গল্পটি একটু দেখো, আমরা অল্প একটু পড়ি, তারপরে মূল গল্পটির সংক্ষিপ্ত সার বা মূল ভাব যেটা আছে সেটা আমরা দেখব। তোমরা বই সামনে নিয়ে দেখো বা স্ক্রিনে যদি দেখা যায় দেখো যে একদিন বিকেলে হন্তদন্ত সাবু বাড়ির উঠান থেকে মা মা চিৎকার দিতে দিতে ঘরে ঢুকলো। জয়তন বিবি হকচকিয়ে যায়, রান্নাঘরে পাক করছিল সে। তাড়াতাড়ি বেরিয়ে এসে শুধায়, কিরে এত চিক্কর পারস কেন? মা, ঢাকা শহরে গুলি কইরা মানুষ মারছে। এই যে 3টি লাইন আমি পড়লাম, এখানে দেখো যে সাবু একটি ছেলের নাম। এই লাইন থেকে বোঝা যাচ্ছে যে সাবু ছোট বয়সের একটি ছেলের নাম এবং তার মায়ের নাম হচ্ছে জয়তুন বিবি। এবং মা এবং ছেলের যে কথাটা, যে এই জিনিসটা আমরা গল্প, আসলে এটা ছোট গল্প, তো এই গল্প থেকে বোঝার চেষ্টা করব যে ভিতরের কথাগুলো কি। এই লাইন বাই লাইন আমরা পড়লেই বোঝা পারবো মূল গল্পটা কি, এখানে কবি লেখক কি বোঝাতে চেয়েছেন। যে মায়ের সাথে ছেলের কথা হচ্ছে, কে মারছে? পাঞ্জাবি মিলিটারি। দেখা যায় সাবু খুব উত্তেজিত, মুখ দিয়ে কথা তাড়াতাড়ি বের করে দিতে চাইলেও সে পারে না, কারণ শরীর থরথর করে কাঁপছে, হাতের মুঠি বারবার শক্ত হয়। মা, একজন দুজন না, হাজার হাজার মানুষ মারছে। কষ্কি হাজার হাজার? সব মানুষ শহর ছাইরা চইলা আইতেছে। এই যে কথাগুলো মা এবং ছেলের, এই কথাগুলো থেকে আমরা কি বুঝতে পারলাম? এই পড়াটুক থেকে বোঝা যাচ্ছে যে সেই 1971 সালের মুক্তিযুদ্ধের ঘটনা, ঢাকা শহরে যে 25শে মার্চ কালো রাত্রে যে আমাদের উপরে যে অতর্কিত হামলা চলছিল, যে একাধারে গুলি করে যেভাবে পারছে আগুন জ্বালিয়ে পাকিস্তানিরা আমাদের বাঙালিদেরকে, আমাদের দেশের লোকজনদেরকে মারছে, সেই ঘটনা। এবং তারা শহর থেকে শহরের লোকজন শহর ছেড়ে সবাই যার যার মতো কোথায় যাচ্ছে? গ্রামে যাচ্ছে। এই যে 71 সালের সেই মর্মস্পর্শী ঘটনা শুনলে আমাদের গা শিউরে ওঠে। এই যে বিষয়টা বুঝতে হবে, খুবই মনোযোগ সহকারে তোমরা গল্পটা পড়বা এবং দেখো। ঢাকা শহর থেকে 50 মাইল দূরবর্তী গাবতলী গ্রাম, কিন্তু যাতায়াতের সুবিধা নেই, তাই সব খবরই 2 দিন বাদে এসে পৌঁছায়। এবার কিন্তু তার ব্যতিক্রম ঘটছে। পরদিনই পাওয়া গেছে সব খবর। যারা জোয়ান তারা সোজা হেঁটে হেঁটে বাড়ি পৌঁছেছে, তাই খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি। 25শে মার্চের রাতে পাঞ্জাবি মিলিটারি ঝাঁপিয়ে পড়ে, জীবন্ত যাকে পাচ্ছে তাকেই হত্যা করছে। এই যে ঘটনাটা 25শে মার্চ, সেই রাত্রি থেকে যে আমাদের এই পূর্ব পাকিস্তানিদের উপর পশ্চিম পাকিস্তানের যে আক্রমণ করেছে, তারা এই দেশটাকে তাদের আয়ত্তে নিতে চেয়েছে, দখল করতে চেয়েছে। তো আমাদের দেশের 30 লক্ষ প্রাণের বিনিময়ে দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে আমরা এই স্বাধীনতাটা পেয়েছি। এই স্বাধীনতা ভিত্তিক গল্প, এই গল্পটা খুবই মর্মস্পর্শী, হৃদয়স্পর্শী। এই গল্পটা খুবই মনোযোগ দিয়ে শুনবে। এখান থেকে শেখার অনেক কিছু আছে। এখান থেকে তোমাদের এই বয়সে, তোমাদের 6ষ্ঠ শ্রেণীতে তোমরা পড়ো, এই বয়সে শেখার অনেক কিছু আছে, উজ্জীবিত করবে তোমাকে এই গল্পের মাধ্যমে। তো পরবর্তীতে আমরা চলে যাচ্ছি যে পরদিন সাবুর সামনে গোটা শহর যেন হুমড়ি খেয়ে পড়লো। তাদের বাড়ির পাশ দিয়ে গেছে জেলা বোর্ডের সড়ক, সেই পথে মানুষ আসতে লাগলো। একজন দুজন নয়, হাজার হাজার, একদম পিল পিল পিঁপড়ের সারি। গাবতলী গ্রাম তাদের গন্তব্য নয়, আরও দূরে যাবে তারা। কেউ কুমিল্লা, কেউ নোয়াখালী, কেউ ময়মনসিংহ, একদম গারো পাহাড়ের কাছাকাছি, আরও নানা এলাকায়। দারুণ রোদ্দুর মাথার উপরে আর ভিড়। নিঃশ্বাসে নিঃশ্বাসে তাপ বাড়ে, হাঁটার জন্য ক্লান্তি বাড়ে। সব মিলিয়ে জোয়ান মানুষেরাই খাবি খাচ্ছে। এই যে খাবি খাচ্ছে শব্দটা, খাবি খাচ্ছে মানে কি? একেবারে অসুস্থ হয়ে পড়ছে, মানে মৃত্যুর সাথে লড়াই করছে, মন থেকে ভেঙে পড়ছে, মানে সামনে মৃত্যু, এরকম একটা পরিস্থিতির সময় এই শব্দটা মনে রাখবা যে খাবি খাচ্ছে এই শব্দটার অর্থ। মেয়ে, শিশু এবং বেশি বয়সীদের তো কথাই নেই। ক্ষুধার কথা চুলায় যাক, পিয়াসে ছাতি ফেটে 2-3 জন রাস্তার ধারে শেষ হয়ে গেল।
খাবার ক্ষুধার্ত লেগেছে, পানির পিয়াসে, পানির অভাবে সামনেই 2-4 জন মরে যাচ্ছে। আর পাকিস্তানি মিলিটারিরা তো অতর্কিতভাবে যাকে যেখানে পাচ্ছে গুলি করে মারছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে, বিভিন্নভাবে মারছে। শহরের লোকদের যেভাবে প্রথমে আক্রমণ করেছে, শহরের লোকজন ভয়ে যাদের দেশের বাড়ি আছে তারা শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছে। এই যে বিষয়গুলো খুবই হৃদয়স্পর্শী। জয়তুন বিবি মুড়ি ভেজে দিয়েছিল খুব ভোর ভোর উঠে। সাবু চাঙ্গারি বোঝাই করে মুড়ি এনে ওদের খাইয়েছে। এই যে চাঙ্গারি হচ্ছে বাঁশের তৈরি এক ধরনের ঝুড়ি। সেই ঝুড়ি পরে সাবুর মা কি করেছে, মুড়ি এনে দিয়েছে। সেগুলো সেই শহর থেকে যারা গ্রামে যাচ্ছে লোকজন, ছোট বড় বৃদ্ধ বয়সী অনেক অসুস্থ লোক, মহিলারা, এই যে যারা গ্রামে যাচ্ছে তারা ক্ষুধায় তৃষ্ণার্তে সাবু তাদেরকে কি করছে, খাওয়াচ্ছে। তার মা মুড়ি ভেজে দিচ্ছে এবং খাওয়াচ্ছে, পানি খাওয়াচ্ছে। এই যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি যতটুকু পড়লাম এই গল্প থেকে, তোমরা মনে করো যে গল্পের কেন্দ্রীয় চরিত্র কে, সাবু। এবং এখানে সাবুর মায়ের নাম কি এটা মনে রাখতে হবে। সাবুর মায়ের নাম হচ্ছে কি, জয়তুন বিবি। তো এই জিনিসটা মনে রাখতে হবে। এখান থেকে বিভিন্ন ধরনের MCQ প্রশ্ন হবে। তোমরা সামনে যারা অ্যাসাইনমেন্ট লিখবে, যে গুরুত্বপূর্ণ কথাটা, যে এই গল্পটার থেকে অ্যাসাইনমেন্ট হতে পারে, আমি গল্পটা শেষ করে তোমাদেরকে বলবো যে কি ধরনের অ্যাসাইনমেন্ট। তোমরা এখন থেকে চেষ্টা করো, সামনে এই যে 5 তারিখ বৃহস্পতিবার এবং 7 তারিখ শনিবার আমরা ক্লাসে তোমাদেরকে অ্যাসাইনমেন্টের খাতা এবং প্রশ্ন সরবরাহ করব। তোমরা বা তোমার মা বাবা এসে সেটা নিবে। এই যে এই গল্পটা মনোযোগ সহকারে পড়ো। হয়তো এমনও হতে পারে এই গল্পটা থেকে একটা অ্যাসাইনমেন্ট এসে যেতে পারে। তাহলে তোমরা চেষ্টা করো যে ম্যাডাম পড়াচ্ছে এটাকে কিন্তু ফাঁকি দিও না, খুবই মনোযোগ সহকারে দেখো। তো কি সাবু কী করছে, সেই তৃষ্ণার্ত মানুষদের কি করছে, মুড়ি খাওয়াচ্ছে, পানি খাওয়াচ্ছে। তো এর পরবর্তীতে আসো যে এক পৌর নারীকে দেখে সে অবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। কে ছিল, সাবু। পৌর শব্দের অর্থ কি, যে ছোট এবং বড়র মাঝামাঝি, কৈশোর এবং বৃদ্ধের মাঝামাঝি যে বয়সটা 50-এর উপরে, এই বয়সটা হচ্ছে পৌর। সেই নারীর তার দিকে তাকিয়েছিল, 50-এর বেশি বয়স, কিন্তু কি ফর্সা চেহারা, যেন কোনো ধলা পরী। মুখ দেখে বোঝা যায় অনেক হেঁটেছেন, অথচ তার জীবনে হাঁটার অভ্যাস নেই। সাবুর কাছে এসে দাঁড়িয়েছিল তিনি এবং সাবুর কাছ থেকে কী চেয়েছিল, পানি চেয়েছিল। যে সাবু বলছিল, মা পানি খাবেন? মহিলাটি বলছিল, দাও বাবা। পৌর নারী মুখ খুললেন, গ্লাস আবার ধুয়ে জ্বালা থেকে পানি এগিয়ে দিয়েছিল সাবু। খালি গা, পরনে হাফ প্যান্ট, তাও ময়লা। বড় লজ্জা লাগে সাবুর। এই যে লাইনটা, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবা। যেটা সাবুর তার শরীরের যে অবয়ব, যে কথাটা এখানে উল্লেখ করেছে লেখক, যে তার খালি গা, পরনে একটি হাফ প্যান্ট, তাও ময়লা। এই কথাটা চিন্তা করে সাবুর কি হয়, লজ্জা লাগে। এই কথাটা থেকে তোমাদের অ্যাসাইনমেন্টে কাজে লাগবে। বা এই যে সাবুর সম্পর্কে এখানে অনেক তার চরিত্রের যে একটা বিষয়, এটা তোমার মনে রাখা উচিত। পৌরা পানি খেয়ে তৃপ্ত হলো, হাতে চামড়ার উপর নকশা আঁকা একটি ব্যাগ থেকে রুমাল বের করে মুখ মুছলেন। তারপর একটা 5 টাকার নোট এগিয়ে দিয়ে বললেন, বাবা তুমি কিছু কিনে খেও। সাবু তখন কি বলল দেখো, এ কি, না নাও বাবা, মাফ করবেন, টাকা নিলে আমারে মা বাড়ি থাইকা বাহির করিয়া দিবে। আমারে কইয়া দিচ্ছে, শহরের যত গণ্যমান্য মানুষ যাইব রাস্তা দিয়া, পয়সা দিলে নিবি না, খবরদার। সেই পৌর নারী একটু হাত ছেড়ে বসলেন। তোমার মা কিছু বলবেন না? আমার মারে আপনি চেনেন না? মা কন, বিপদে পইরা মানুষ বাড়ি আইলে কিছু লওয়া উচিত না। এই যে আমার মারে আপনি চেনেন না, এ কথাটি কে বললো? এ কথাটি গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। পরবর্তীতে তোমাদের কাজে লাগবে, প্রশ্ন, অ্যাসাইনমেন্ট যাই করো, যে আমার মারে আপনি চেনেন না, এই কথাটি কে বললো? যদি কোনো প্রশ্ন আসে যে তোমাদের সৃজনশীলের অনুধাবনমূলক প্রশ্নে খ নম্বরে যদি এই প্রশ্নটা আসে যে আমার মারে আপনি চেনেন না, কথাটি কে বললো, কেন, কখন, কি অবস্থায় বলছিল, এই যে প্রশ্নটা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। কথাটি কে বলছে? সাবু বলেছে যে আমার মারে আপনি চেনেন না। মা বলেছিল কি, বিপদে পড়া মানুষ বাড়ি আইলে কিছু লওয়া উচিত না, গরিব হইতাম পারি কিন্তু আমরা জানোয়ার না। শেষ কথাগুলোর পর নিরুপায় সেই নারী সাবুর মুখের দিকে চেয়ে বললেন, বাবা যদি কখনো ঢাকা শহরে যাও আমাদের বাড়িতে এসো। আপনাদের বাড়ি লালমাটিয়া ব্লক ডি। আমি মিসেস রহমান। যে পর্যন্ত আমি পড়লাম, যে গল্পটার যে মূল কথা, লেখক শওকত ওসমান যে জিনিসটা বোঝাচ্ছে যে
সেই 1971 সালের সেই মুক্তিযুদ্ধের শুরুকার যে ঘটনাটা 25শে মার্চ কালো রাত্রির পর থেকে শহরের লোকজন কি হচ্ছে দল বেঁধে বেঁধে গ্রামে চলে যাচ্ছে, তারই একটা ঘটনার অংশ যে বিষয়টা যে সাবু এখানে উপলব্ধি করতে পারছে যে কি অবস্থা আমাদের দেশের মুক্তিযুদ্ধ। পুরো ঘটনাটা সাবু ছোট, বুঝতে পারছে না, তারপরে সে উপলব্ধি করতে পারছে। তার মায়ের কাছ থেকে তার মা তাকে বলছে, কিছু মুড়ি দিচ্ছে যে এই মানুষদের খাওয়াও, পানি খাওয়াও। এই যে ঘটনাটা মুক্তিযুদ্ধের আঙ্গিকে তৈরি। সাবু ভাবছে, বারবার ভাবছে যে এই পাকিস্তানি লোকজন কিভাবে আমাদের দেশের মানুষকে মারছে, তাদের একটু দয়া মায়া হচ্ছে না, জানোয়ারের মতো তারা আমাদের দেশের মানুষের শিশু, বৃদ্ধ, গর্ভবতী মহিলা মানে কাউকে ছাড় দিচ্ছে না। সবচেয়ে বড় একটা কথা, তারা চাচ্ছে আমাদের দেশটাকে দখল করে নেওয়ার জন্য। কিভাবে দখল করা যায়? এই দেশের মানুষদের, সবচেয়ে বড় বড় মানুষদের, ধরো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কলেজের অধ্যাপক, স্কুল কলেজের টিচার, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই গুণী মানি দেশের বড় বড় মাথা যে ব্যক্তিগণ, তাদেরকে ঘর থেকে ডেকে নিয়ে বাইরে লাইন ধরিয়ে দাঁড় করিয়ে গুলি করে একে একে মারছে। কত বিভৎস, কত খারাপ, জন্তু জানোয়ারের চেয়ে তারা খারাপ। সাবুর মনে এটা কি হয়েছে? উজ্জীবিত হয়েছে। সাবু মুক্তিযুদ্ধের এই দৃশ্য, সাবু একবার বলল যে শহর থেকে তাদের গ্রামের দিকে যে মানুষের ঢল নেমে আসছে, হয়তো আমি এই মানুষের স্রোত ধরে শহরে যেতে পারবো। আসলে ঢাকা শহরে কি হচ্ছে তার মন আজকাছিয়ে বলছিল যে ঢাকা শহরে কি হচ্ছে এটা দেখা তার ইচ্ছে জাগছিল। এবং এই যে এই ঘটনাটা সাবুর মনের মধ্যে, মানে এই যে চেতনাটা, তোমাদের প্রত্যেকেরই উচিত যে আসলে যে মুক্তিযুদ্ধের যে ঘটনাটা, এই চেতনাটা তোমাদের মনের মধ্যে ধারণ করা উচিত, লালন করা উচিত। তোমাদেরকে উজ্জীবিত হতে হবে যে ভবিষ্যতে কোনো বিপদ আসলে, কোনো ঝড় ঝঞ্ঝা, এই যে তোলপাড় গল্পটি, তোলপাড় নাম থেকে বোঝা যাচ্ছে যে এখানে কি হচ্ছে, এই যে বিষয়গুলো, সেগুলো তোমরা মোকাবেলা করার সাহস পাবে কিনা, সেগুলো মোকাবেলা করার জন্য তোমরা রাজপথে গিয়ে নামবা কিনা। এই যে উজ্জীবিত, সাবু কিন্তু এখানে এগিয়ে এসেছিলো সে ছোট থেকেই, যে এই যে লোকজনকে সাহায্য করছে, পানি খাওয়াচ্ছে, মায়ের দেওয়া খাবার খাওয়াচ্ছে, এটা সাবুর ভিতরকার একটা উজ্জীবিত। তো পরবর্তীতে চলো যে গল্পটা আমি একটু বাদ দিয়ে শেষের দিকে যাচ্ছি, যে পুরো গল্পটা তোমরা বই দেখে পড়ে নিও। তো যে সমস্ত কাফেলা, এই যে দল বেঁধে যখন মানুষজন গ্রামে যাচ্ছিল, 10 জন 12 জন 15 জন এভাবে যখন একসঙ্গে যাচ্ছে, তখন একটা কাফেলা সৃষ্টি হচ্ছে। কাফেলা কি? যে মানুষ একসঙ্গে সারিবদ্ধভাবে দেশে যাচ্ছে, সেই কথাই লেখক এখানে বুঝিয়েছে। নারীদের মধ্যে একজন ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করছিল, তখনই থেমে গেল। কে আর কথা বলবে এমন জায়গায়? মনে হচ্ছিল কতগুলো লাশ নিয়ে যেন সবাই হাঁটছে, যে কান্না, থমথমে ভাব, মনে হচ্ছে তাদের সাথে মানুষ, জীবন্ত মানুষ যাচ্ছে, কিন্তু মনে হচ্ছে তাদের কাছে কি যে লাশের বোঝা নিয়ে তারা হাঁটছে। কারণ চারদিকেই তখন লাশের গন্ধ বাতাসে বহে, যে কথাটি আছে সেই অবস্থা। খাকি উর্দি পরা কতগুলো সিপাহী তার সামনে, আর সে তাদের লাথি মেরে মেরে ফুটবলের মতো গড়িয়ে নিয়ে যাচ্ছে। অসীম আক্রোশে তারা রক্ত টকবক করে ফুটতে থাকে। সেই সব দুশ্মন কখনো দেখেনি সে। কে দেখেনি? সাবু সেই সব দুশ্মনদের দেখেনি। সেই সব জানোয়ার কখনো দেখেনি সে, যারা তার দেশের মানুষকে বন্যার দিনের পিঁপড়ের মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে জুলুমের দাপটে। সাবু দেখছে যে বন্যা যখন হয় পিঁপড়েগুলো কীভাবে ভেসে যাচ্ছে। তো এই যে তাদের জুলুমের দাপটে আমাদের দেশের মানুষগুলো এভাবেই ভেসে যাচ্ছিল। সাবুর মনে এটা খুবই খুবই দাগ কেটেছিল। অমন জন্তুদের মোকাবেলার জন্য তার কিশোর বুকে আশ্চর্য তোলপাড় সৃষ্টি হয়েছিল। দেখো, সাবুর মনের মধ্যে এই যে পাকিস্তানি মিলিটারিরা যেভাবে আমাদের দেশের মানুষদেরকে হত্যা করেছে, মেরেছে, এই দৃশ্য দেখে সাবুর মনের মধ্যে, সেই ছোট্ট সাবুর মনের মধ্যে কিশোর বুকে আশ্চর্য তোলপাড় সৃষ্টি হয়েছিল। এই যে তোলপাড় শব্দটি লেখক এই গল্পের নাম যে দিয়েছেন তোলপাড়, এই সাবুর থেকে কেন্দ্রীয় চরিত্রটা সাবু, এবং তার বুকের মধ্যে যে মুক্তিযুদ্ধের ঘটনাটা, মুক্তিযুদ্ধের যে দৃশ্যগুলো তাকে এতটাই করেছে যে তার মনের মধ্যে দাগ কেটেছে যে সে সহ্য করতে পারছে না। সে চাচ্ছে তাদেরকে কিছু করতে, কিন্তু সে তো ছোট, সে যা পারছে তাই কাজ করছে। তো পুরো গল্পটি শওকত ওসমানের এই পুরো
গল্পটি খুব ভালো করে তোমরা পড়বা। পরবর্তীতে এই পুরো গল্পের যে মূল অংশটা, মূল ভাব, সারমর্ম বা সার সংক্ষেপ বা পাঠ পরিচিতি, এটা আমাদের জানা থাকা দরকার। এই যুদ্ধের ঘটনাটা, কারণ এর উপরে আমি তোমাদের বারবার বলছি, এই গল্পটার উপরেই তোমাদের অ্যাসাইনমেন্ট হতে পারে। ধরো 5 তারিখে যে তোমরা অ্যাসাইনমেন্টের খাতা এবং প্রশ্ন নিবে, বিভিন্ন শ্রেণী শিক্ষক, 6ষ্ঠ শ্রেণীর সব তোমরা যার যার শ্রেণী শিক্ষকের কাছ থেকে যার যার ক্লাসরুমে এসে এই খাতা প্রশ্ন স্মরণ নিবে। তো এই মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে যে গল্পটি আমি তোমাদের এতক্ষণ বললাম, এর উপরে একটা অ্যাসাইনমেন্ট থাকতে পারে। সুতরাং কি আজকে থেকে এটা চর্চা করো, যে এর উপরে কী অ্যাসাইনমেন্ট হতে পারে। আমি বলবো একটু পরে কী ধরনের অ্যাসাইনমেন্ট হতে পারে, সেটা আমাদের কমনও পড়ে যেতে পারে যে বৃহস্পতিবারে আমরা যে অ্যাসাইনমেন্টের প্রশ্নটা পাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে শওকত ওসমানের লেখা যে তোলপাড় গল্পটি, যে মূল ভাব, সে মূল ভাবটা একটু মনোযোগ সহকারে দেখো। পাঠ পরিস্থিতিটা আমাদের অবশ্যই জানা থাকতে হবে যে মুক্তিযুদ্ধ আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একটি উল্লেখযোগ্য ঘটনা। স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ, 30 লক্ষ প্রাণের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, এই মুক্তিযুদ্ধ পেয়েছি। এই মুক্তিযুদ্ধকে আমাদেরকে, এই স্বাধীনতার পতাকাকে আমাদের কী করতে হবে? রক্ষা করতে হবে, আমাদের জীবনের বিনিময়ে হলেও। তো এই যে তোমাদের যে 6ষ্ঠ শ্রেণী, তোমরা 12-13 বছরের ছেলে মেয়ে, তোমাদের ভিতরে এই উজ্জীবিতটা হওয়া উচিত যে আমাদের এই স্বাধীনতাকে রক্ষা করতে হবে। কিভাবে রক্ষা করব? তোমরা লেখাপড়া করবে, মনে সৎ সাহস দেখবে, দেশ সম্পর্কে জানবে, নতুন পদ্ধতি, নিয়ম কানুন এগুলো সম্পর্কে তুমি জানবে, তাহলেই সচেতন হবে এবং বড় হয়ে আস্তে আস্তে কীভাবে তুমি স্বাধীনতাকে রক্ষা করতে পারবে সেটাও যখন বড় হবে সময়ের তালে তালে ধারাবাহিকভাবে আস্তে আস্তে জেনে নেবে, বুঝে নেবে এবং বুঝতে পারবে। তো এই যে পুরো গল্পটির শওকত ওসমানের লেখা যে তোলপাড় গল্পটি, এই যুদ্ধে যে পাকিস্তানিদের অত্যাচারের দৃশ্য দেখে একজন কিশোর কিভাবে তাদের প্রতিরোধ করার জন্য সংকল্পবদ্ধ হয়, শওকত ওসমানের তোলপাড় গল্পে তাই ব্যক্ত হয়েছে। অবশ্যই কিশোর সাবু গায়ের সড়কে শহর থেকে পালানো হাজার হাজার মানুষ দেখে অবাক হয়। অত্যাচারিত ক্লান্ত মানুষদের মুড়ি বা পানি পান করিয়ে সে সান্ত্বনা খোঁজে যে এই যুদ্ধের সময় সে নিজে কিছু করতে পারলো কি না। সে তো যুদ্ধ করতে পারবে না, কারণ সে ছোট। তাই সে চেষ্টা করেছে মায়ের দেওয়া মুড়ি এবং পানি সেই কিছু লোকদেরকে, যারা শহর থেকে গ্রামে যাচ্ছে বা এর মধ্যে অনেক মুক্তিযোদ্ধা আছে, তাদেরকে খাইয়ে সে নিজে একটু হলেও সান্ত্বনা পাচ্ছে যে আমি দেশের জন্য কিছু করতে পারলাম, যে একটু হলেও আমার অবদান থাকবে, যে সাবু এই চেষ্টাটা করছে। এবং তার মনের মধ্যে এই কথাগুলোই বারবার উজ্জীবিত হয়েছে। সাবু দেখতে পায় নারী, পুরুষ, বৃদ্ধ নির্বিশেষে সবাই শহর থেকে পালাচ্ছে। পাকিস্তানিরা নির্বিচারে সবাইকে হত্যা করছে বলে তারা সংবাদ পায়। পুত্রবধূ, শিশু, নাতি নাতনিদের নিয়ে পলায়ন পর এক ধার্মিক বৃদ্ধ আক্ষেপে বলে, ইসলামের নামে পাকিস্তান প্রতিষ্ঠা করে। কথাটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই জানি যে পাকিস্তান ইসলামিক রাষ্ট্র, সেই যে কথাটা দেখো খুবই গুরুত্বপূর্ণ। ইসলামের নামে পাকিস্তান প্রতিষ্ঠা করে সেই পাকিস্তানি বাহিনীর হাতে সন্তানদের আজ আমার হারাতে হলো। এক বৃদ্ধ সে কি বলছে, যে ইসলামের নামকরণ করে ইসলামের নামে যে পাকিস্তান রাষ্ট্র গঠন হলো, সেই পাকিস্তানি লোকজনের হাতেই আমার সন্তানকে আজকে মরতে হচ্ছে এবং আমরা আমাদের দেশকে হারাতে যাচ্ছি। সেই বৃদ্ধর মনের মধ্যে এই কথা, তার একটা ক্ষুব্ধ ভাব। শহর থেকে মানুষের অসহায়ত্ব, দুঃখ কষ্ট দেখে তার মন বেদনায় ভরে ওঠে। পাকিস্তানিদের প্রতি তার ঘৃণা বাড়তে থাকে। তাদের অত্যাচার মোকাবেলা করার জন্য কিশোর মন চঞ্চল হয়ে ওঠে। কার মন? কিশোর সাবুর মন। যে পাকিস্তানিরা তার দেশের মানুষকে এভাবে মারছে, তাদের প্রতি তার ঘৃণা হচ্ছে। তারা জুলুম করছে, অত্যাচার করছে, আমার দেশের মানুষদেরকে মেরে ফেলছে বিনা কারণে। এই যে অসহায় মানুষদের এভাবে মারছে, আমাদের দেশকে তারা দখল করে নেবে। কিন্তু আমাদের দেশের, তোমরা সবাই জানো যে মুক্তিযুদ্ধের গল্প শুনেছ, তোমাদের বাবা মা হয়তো মুক্তিযুদ্ধ দেখে নাই, অনেকেই দেখেছে কিন্তু অনেকে দেখে নাই। কিন্তু তোমার দাদা দাদি, নানা নানি, বড় মুরব্বী থাকলে তাদের কাছে শুনবা যে আমাদের দেশের মুক্তিযোদ্ধারা 30 লক্ষ লোক প্রাণ দিয়ে এই মুক্তিযুদ্ধ, এই স্বাধীনতা অর্জন করেছে, স্বাধীনতার পতাকাকে উজ্জীবিত করেছে, উত্তোলন করেছে। তোমাদের কাছে আমার বলার সেই কথাটি যে তোমরা বিভিন্ন বই মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবে। এই যে মুক্তিযুদ্ধের যে গল্পটা, এই গল্পের মুক্তিযুদ্ধের ঘটনা 71-এ সেই মার্চ থেকে শুরু করে দীর্ঘ 9 মাস যে যুদ্ধ হয়েছে এবং এর যে কর্ণধার ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারই ঘোষণা,
তারই ডাকে সাড়া দিয়ে আমাদের দেশের সকল শ্রেণীর লোক, কৃষক, শ্রমিক, মজুর, সকল শ্রেণীর লোক এই স্বাধীনতা যুদ্ধে কী করেছে, জীবন দিয়েছে, অংশগ্রহণ করেছে, শহীদ হয়েছে, অনেকে বেঁচে আছে। আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, সেই শহীদদের। আর যারা জীবিত আছে, সেই মুক্তিযোদ্ধা যারা এখনও জীবিত আছে, তাদেরকেও আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। তো এই গল্পটি তোমরা মনোযোগ সহকারে বাসায় আবার পড়বে, বুঝবে এবং এই মুক্তিযুদ্ধের ঘটনা এটা নিয়ে তোমরা চর্চা করতে থাকো। আমি তোমাদেরকে বলবো যে সামনে অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে যদি তোমাদের প্রশ্ন এটা থেকে যায়, তাহলে তো এই বিষয়ে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। তো এই আজকে থেকে তোমরা এটা চর্চা করো, তোমার নানা নানি, দাদা দাদি বা বড় যারা মুরব্বী আছে তাদের কাছ থেকে শুনে, গল্প শুনে মুক্তিযুদ্ধের সময় গ্রামের অবস্থা কেমন ছিল এবং শহরের অবস্থা কেমন ছিল। এই যে দুইটা পয়েন্ট, আমি দুইটা পয়েন্ট তোমাদেরকে বললাম, একটু গুরুত্ব দিয়ে শুনো। যে অ্যাসাইনমেন্ট যদি তৈরি করতে যাও, যদি আমি একটা পয়েন্ট বলি, দেখো স্ক্রিনে দেখো, মুক্তিযুদ্ধে আমাদের গ্রাম, মুক্তিযুদ্ধে আমাদের গ্রামের অবস্থা, এ নিয়ে যদি আমি একটা টপিকস দিই, তোমাদের যদি অ্যাসাইনমেন্ট করতে বলি যে কীভাবে লিখবা, তোমাদের বইতে ওই ছকটা দেওয়া আছে, দেখো, গ্রামবাসীর উপর অত্যাচার, মসজিদ মন্দিরে আগুন, গ্রামের বৃদ্ধ নারী পুরুষদের আর্তনাদ, তরুণদের মুক্তিযুদ্ধে যোগদানের অঙ্গীকার, গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর অনুপ্রবেশ। তো এই পয়েন্টগুলোর আলোকে তুমি কিন্তু লিখতে পারো। যদি আমি বলি যে তোমরা আজকে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করে ফেলো, চেষ্টা করো, চর্চা করো যে মুক্তিযুদ্ধে আমাদের গ্রাম। তো বিশেষ করে যে কথাটি, যাদের গ্রামের দৃশ্য, গ্রামে থেকে তোমাদের দাদা দাদি, নানা নানি অনেকে বাসায় আসে বেড়াতে, তাদের কাছ থেকে শুনবা যে গ্রামে তখন সে ৭১ সালে সেই মুক্তিযুদ্ধের সময় গ্রামের অবস্থা কেমন হয়েছিল, সেই দৃশ্যগুলো, সেই কথাগুলো, তাদের মুখ থেকে শোনা কথাগুলো অ্যাসাইনমেন্টে কী করতে পারো, সংযুক্ত করতে পারো। আবার যদি মনে করো যে না, গ্রামেরটা লিখবো না, এটাই ভিন্নভাবে মুক্তিযুদ্ধে আমাদের ঢাকা শহর, মুক্তিযুদ্ধে আমাদের ঢাকা শহর, মুক্তিযুদ্ধে আমাদের ঢাকা শহর পরিস্থিতি কেমন হয়েছিল, তুমি এর উপর একটা অ্যাসাইনমেন্ট লিখতে পারো। তো যারা ঢাকায় বাস করো, গ্রামে কোনো দিন যাও নাই, গ্রামের অবস্থা শুনো নাই, বা গ্রামে তোমাদের কোনো আত্মীয় স্বজন নাই, জানতে পারবো না, তাহলে তোমরা মুক্তিযুদ্ধে আমাদের ঢাকা শহরের অবস্থা কেমন হয়েছিল এর উপর একটা অ্যাসাইনমেন্ট তোমরা কী করতে পারো, তৈরি করার চেষ্টা করতে পারো, করো। সেগুলো যদি আমাদের দেখাও, আমরা দেখে বলবো কোথায় কি হয়েছে, সমস্যা হয়েছে, আজকে থেকে চর্চা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আসো যে এই যে পুরো গল্পটি পড়লাম, এর উপর একটা সৃজনশীল প্রশ্ন যেটা তোমাদের দেওয়া আছে, তোমাদের মূল বইতেও দেওয়া আছে। এই সৃজনশীল প্রশ্নটা করার চেষ্টা করবা। আমি উদ্দীপকটা পড়লাম না, আমি দুটো প্রশ্ন তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে গল্পের কেন্দ্রীয় চরিত্র কে, সাবু, এবং তার মায়ের নাম কি, এই জিনিসটা জানার জন্য। দেখো সৃজনশীলের ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্নটা আছে, সাবু চিৎকার করে কাকে ডাকছিল। একদম প্রথমে আমি পড়েছি যে সাবু চিৎকার করে তার মাকে ডাকছিল, এই যে কথাটা, এবং তার মায়ের নাম কি। যদি এই প্রশ্নটা আবার আসে যে সাবুর মায়ের নাম কি, তাহলে তোমার জানা থাকতে হবে যে জয়তুন বিবি, এটা তোমার জানা থাকতে হবে। আর একটা কথা দেখো, আমার মাকে আপনি চেনেন না, এই যে কথাটা সাবু বলেছিল, কখন, কোন পরিস্থিতিতে, কাকে, এই বিষয়টা তোমার জানতে হবে। যে শহর থেকে যাওয়া সেই পৌর মহিলা, যার বয়স কৈশোর এবং বৃদ্ধের মাঝামাঝি, ফর্সা, মনে হয় ধবধবে সাদা পরীর মতো দেখতে, যে মহিলার সাথে তার কথা হয়েছিল, যা আমার মাকে আপনি চেনেন না, সেই মহিলাকে সে মুড়ি এবং পানি খাইয়েছিল এবং তার বিনিময়ে সেই মহিলা তাকে 5টি টাকা দিয়েছিল। সে টাকাটা সাবু নিতে চায়নি, কারণ তার মা বলেছে যারা আসছে তাদেরকে তুমি কি করো, সাহায্য করো, উপকার করো, আর তাদের কাছ থেকে বিনিময়ে কোনো টাকা পয়সা নিব না, এটা তার মায়ের কথা। তো ওই মহিলা যখন সাবুকে 5টি টাকা দিতে চাইছিল, তখন সাবু বলছিল যে আমার মাকে আপনি চেনেন না। এই যে কথাটা, তার এই মায়ের মুক্তিযুদ্ধেও কিন্তু তার মায়ের অনেক অবদান, সে তার ছেলেকে সাহস জুগিয়েছে, তার ছেলেকে বলছে তাদেরকে এগুলো খাওয়াও, এই যে বিষয়টা। এভাবেই তোমরা বিষয়টা, পুরো গল্পটা পড়ে অনুধাবন করতে পারবে। তো বিশেষ যে কথাটা আমি বলবো যে পুরো গল্পটি, তোলপাড় গল্পটি মনোযোগ সহকারে পড়ো, চেষ্টা করো, এবং সামনে তোমাদের যে অ্যাসাইনমেন্ট লেখার বিষয়টা, যেটা আমাদের সরকার কর্তৃক নির্ধারিত, এবং এই নতুন যে শর্ট সিলেবাস আমরা সরকার কর্তৃক নির্ধারিত হয়েছে, সেই 30 দিনের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত কিন্তু এই তোলপাড় গল্পটি। তো এটা খুব ভালো করে পড়বে, আশা রাখছি তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো। সবাই ভালো থেকো, সকলকে ধন্যবাদ এই বলে আজকের মতো আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।